হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রোয়িং অফ সায়েন্স নলেজ চ্যানেল। তো আগের ভিডিওতে আমাদের ই সমান এইচ নিউ এই অবধি হয়েছিল এবং সেখানে আমি বলেছিলাম ই হচ্ছে ফোটনের শক্তি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে কম্পাঙ্ক। তো এই ভিডিও রিলেটেড দুটি প্রবলেম আমি এখানে লিখে রেখেছি, আমি অ্যান্সারে হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা ফাইনালি অ্যান্সার করে আমাকে জানাবে। তো দেখো প্রথম কোশ্চেন কী আছে, 6000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যযুক্ত বিকিরণের শক্তি কত? 6000 অ্যাংস্ট্রম অর্থাৎ আমাকে ল্যামডা বলে দিয়েছে, ল্যামডা আমার গিভেন আছে, ল্যামডা বলেছে, ল্যামডাটা আমার বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম, ল্যামডা আমার বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম। আমাকে বের করতে হবে শক্তি। শক্তি মানে কি? ই, আমাকে এনার্জি নির্ণয় করতে হবে। ই সমান কি জানি? এইচ নিউ। এইচ তো কনস্ট্যান্ট, এইচের ভ্যালু আমার জানা আছে, কিন্তু নিউ এর ভ্যালু আমাকে নিউ ভ্যালু আমার এখান থেকে জানা নেই, আমাকে এখান থেকে জেনে নিতে হবে। তো নিউ মানে কি? নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা। কারণ কি, আমরা দেখেছিলাম আগের ভিডিওতে সি সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা। আগের ভিডিওতে এগুলো দেখেছিলাম, তো আগের ভিডিওটি যদি কেউ না দেখে থাকো তো এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ আগের ভিডিও দুটি আগে দেখবে, তবেই এই ভিডিওটি দেখবে, কারণ এটি আগের ভিডিওরই কন্টিনিউশন। তো আগের ভিডিওটি তোমরা দেখার পরই এটা দেখবে। তো আগের ভিডিওতে এটা বলা হয়েছিল সি সমান নিউ ইন্টু ল্যামডা। এটা আমরা একক বিশ্লেষণের মাধ্যমে, এককের মাধ্যমে বাম দিকে এককের সাথে ডান দিকে একক মিলিয়ে আমরা বলেছিলাম যে না, সমীকরণটা ঠিক আছে। তো তোমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতেও নির্ণয় করে নিতে পারবে, সেক্ষেত্রে বাম পক্ষের মাত্রার সাথে ডান পক্ষের মাত্রা সমান হবে। তো আগের ভিডিওতে আমরা এটা দেখেছিলাম এই সমীকরণটা। তো এখান থেকেই দেখো পাওয়া যায়, দেখো নিউ সমান সি বাই ল্যামডা, নিউ সমান সি বাই ল্যামডা। তাহলে এটা আমরা লিখতে পারি। তো ই সমান এইচ নিউ, আমরা কি করব, নিউ এর জায়গায় সি বাই ল্যামডা এটাকে পুট করব। এবার দেখো আমাদের সব তাহলে এবার গিভেন আছে, এইচ এর মান তো আমাদের জানা আছে, যে কোনো একটা এককে বসাবে হয় সিজিএস বা এসআই। সিজিএসে বসালে 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড, এবং এসআই বসালে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তো যে কোনো একটা এককে বসাবে, সিটা যে এইচটা যে এককে বসাবে সিটাও সেই এককে বসাবে, এটা এসআই বসালে এটা এসআই বসাবে। এসআই সি এর ভ্যালু কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এটা এসআই। আর যদি সিজিএসে বলি 3 ইন্টু 10 কত হবে? 10 হবে, 3 ইন্টু 10 মিটার পার সেকেন্ড। তো যে কোনো একটা এককে তোমরা বসাবে করে তোমরা, এবং ল্যামডার মান তো বলা আছে, ল্যামডা বলে দিয়েছে, করে এনার্জি ভ্যালুটা নির্ণয় করবে। এটাই এসেছিল এক বছর WBJE-তে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যে পরীক্ষা হয় সেখানে এক বছর এসেছিল। তো এটা ইজিলি পারবে, তোমরা আমাকে উত্তর করে জানাবে ফাইনালি কত অ্যান্সার আসছে। হিন্টসটা আমি দিয়ে দিলাম। তো আর একটি কোশ্চেন দিয়েছিল 6000 অ্যাংস্ট্রম, এটা এআইট্রিপল ইতে এসেছিল 6000 অ্যাংস্ট্রম ও 2000 অ্যাংস্ট্রম, এখানেও তাই দুটো ওয়েভলেন্থ বলে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত বিকিরণের শক্তির অনুপাত, অর্থাৎ আমাদের রেশিও নির্ণয় করতে হবে। রেশিওটা আমার চেয়েছে। দেখো ল্যামডা 1 একটা বলে দিয়েছে 6000 অ্যাংস্ট্রম, এবং ল্যামডা 2 বলে দিয়েছে 2000 অ্যাংস্ট্রম, এই দুটো বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি এনার্জি E1 পাবো। E1 সমান কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা 1। ই সমান এইচ নিউ 1, তাহলে নিউ এর জায়গায় সি বাই ল্যামডা 1। আর একটা পাবো E2 সমান এইচ সি বাই ল্যামডা 2। এবার যদি তোমরা E2 বাই E1 করো, E2 বাই E1 করলে কি হবে? দেখো E2 বাই E1 যদি করা হয়, বা E1 বাই E2 যে কোনো একটা করতে পারো, আমি E2 বাই E1 করছি, E2 বাই E1, বা এখানে E1 বাই E2 করাটাই বেটার, কারণ সেরকমই আছে পরপর। তো ঠিক আছে, আমি E1 বাই E2 করছি, E1 বাই E2, এটা সমান কি হবে? E1 মানে কি? এইচ সি বাই ল্যামডা 1, এবং E2 মানে কি? এইচ সি বাই ল্যামডা 2। দেখো আমার এইচ সি কেটে যাবে, তো আমার পরে কি থাকবে? ল্যামডা 2 উপরে উঠবে, ল্যামডা 2 বাই ল্যামডা 1। তো E1 বাই E2 সমান ল্যামডা 2 বাই ল্যামডা 1। এবার তোমরা ল্যামডার ভ্যালু দুটো বসিয়ে দেবে।
ল্যামডা 2 এর জায়গায় 2000, ল্যামডা 1 এর জায়গায় 6000। ইজিলি অ্যান্সার তোমাদের নিয়ে বেরিয়ে যাবে। তো এই দুটো অ্যান্সার ফাইনালি করে আমাকে জানাবে। হিন্টস আমি দিয়ে রাখলাম, তোমরা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার দেবে। তো দেখো, আগের দিন আমাদের ওই অবধি হয়েছিল, আজকে আমরা পার্ট 3 নিয়ে চলে এসেছি। পার্ট 3 আজ আমরা পড়বো। পার্ট 3তে আমরা বোরের মডেল সম্পর্কে জানবো। অর্থাৎ আমাদের ফার্স্ট যে ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে আমি রাদারফোর্ডের মডেল বলেছিলাম। রাদারফোর্ডের যে ত্রুটিগুলো ছিল বোর এসে সেগুলি মোটামুটি একটু কারেকশন করার চেষ্টা করবেন। তো বোরের মডেল সম্পর্কে আমরা জানবো। তো রাদারফোর্ড কী বলেছিলেন, এই জন্যই বলছি ফার্স্ট ভিডিও দুটি আগে দেখবে, তারপরে এটি দেখবে, কারণ সব পরপর কন্টিনিউশন চলছে। রাদারফোর্ড কী বলেছিলেন? রাদারফোর্ড বলেছিলেন যে রাদারফোর্ডের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলি ক্রমাগত তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ যদি বিকিরণ করে, এক সময় তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে কি এক প্রকার এনার্জি, তো এনার্জি ডিভাইড হতে হতে এক সময় এনার্জি শেষ হবে। ফলে কি হচ্ছিল, নিউক্লিয়াস ছিল এখানে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ ঘুরতে ঘুরতে এসে এক সময় এর ওপর লাফিয়ে পড়ছিল, ঘুরতে ঘুরতে এসে এক সময় এর ওপর লাফিয়ে পড়ছিল। ফলে পরমাণুটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল, মডেলটা স্থায়ী হচ্ছিল না। এই জন্যই রাদারফোর্ডের মডেলটি অতটা স্থায়ী হয় না, ব্যর্থ হয়েছিল রাদারফোর্ডের মডেল, এই ব্যাখ্যাগুলো দিতে পারেনি। অর্থাৎ দেখো, এখানে ইলেকট্রন যে কোনো ব্যাসার্ধের কক্ষপথ এনজয় করতে পারছে। আমি যেটা আঁকলাম, সরি মুছে ফেললাম, এই যে এখানে যদি নিউক্লিয়াস হয়, তো নিউক্লিয়াস থেকে দেখো এই মাঝেও থাকতে পারে, এখানেও ঘুরতে পারে, এখানেও ঘুরে ঘুরে আসতে পারে, এইভাবে এইভাবে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যে কোনো ব্যাসার্ধ, এখানে একটা আর যে কোনো রেডিয়াসে এনজয় করতে পারছে। অর্থাৎ ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে থাকতে পারে রাদারফোর্ডের মডেল অনুযায়ী। কিন্তু বোর প্রথমেই সেটি বললেন যে না, ইলেকট্রনগুলি যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে থাকবে না, কেবলমাত্র কয়েকটি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথেই থাকবে। অর্থাৎ আমি যদি একটা নিউক্লিয়াস আঁকি, এটা আমার পজিটিভ চার্জ, একে ঘিরে যদি আমার কক্ষপথগুলি হয়, তো বোরের মডেল অনুযায়ী ইলেকট্রনগুলি সব ব্যাসার্ধের কক্ষপথে থাকবে না, হয় এখানে থাকবে, নয়তো এখানে থাকবে, নয়তো এখানে থাকবে, নয়তো এখানে থাকবে। এই মাঝে যে গ্যাপগুলো সেগুলোতে থাকবে না। অর্থাৎ সব ব্যাসার্ধের কক্ষপথ ইলেকট্রনগুলো এনজয় করতে পারে না, শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথই এনজয় করতে পারে। এবং কোন কোন ব্যাসার্ধের কক্ষপথে থাকবে সেটিও বললেন বোর, যে যাদের কৌণিক ভরবেগ মানে হচ্ছে এমভি মানে হচ্ছে এটা ভরবেগ, তার সাথে যদি আমি আর কে গুণ করে দিই, এটি হচ্ছে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই বললেন যাদের কৌণিক ভরবেগ এইটা h/2 এর পূর্ণ গুণিতক হবে, পূর্ণ গুণিতক, h/2 এর পূর্ণ গুণিতক। দেখো, গুণিতক বলতে আমরা কি বুঝি? আমি যদি বলি 6 এর গুণিতক, 6 এর গুণিতক কি? 6 এর গুণিতক 6, 12, 18, 24, 30, 36, এগুলি 6 এর গুণিতক। মানে কি করছি আমি? 6 × 1 মানে 6 × 1, 6 × 2, 6 × 3, 6 × 4, 6 × 5, 6 × 6 অ্যান্ড সো অন, চলবে এইভাবে। তো দেখো, 6টা কিন্তু সবসময় ফিক্সড, পাল্টাচ্ছে এইগুলি হচ্ছে গুণিতক। তো h/2 পূর্ণ গুণিতক মানে কি? h/2টা কন্টিনিউয়াস ঠিক থাকবে, কনস্ট্যান্ট থাকবে h/2টা। এর সাথে পাল্টাবে কোনটা? যে কক্ষপথে ইলেকট্রন থাকবে। অর্থাৎ ইলেকট্রন যদি 1 নম্বর কক্ষপথে থাকে, তাহলে আমার ভ্যালুটা হবে 1h/2, ঠিক আছে। ইলেকট্রন যদি 2 নম্বরে থাকে, তাহলে আমার এটা হবে 2h/2, যদি 3 নম্বরে থাকে এটা হবে 3h/2, তাই তো? এইভাবে থাকবে। তো আমাকে তো একটা জেনারেল ফর্মুলায় আসতে হবে। তো জেনারেলি কি বলা হয়, এদের পূর্ণ গুণিতক হওয়ার জন্য বলা হয় যে mvr, এটি h/2 পূর্ণ গুণিতক হয়, অর্থাৎ
এইচ বাই টু পাই ইন্টু এন। এনটা কি? এনটা যে ব্যাসার্ধের অর্থাৎ যে কক্ষপথে থাকবে, অর্থাৎ এই যে এঁকেছিলাম, যদি এখানে থাকে ইলেকট্রন তাহলে n ইজ ইকুয়াল টু 1, যদি এখানে থাকে n ইজ ইকুয়াল টু 2, যদি আরও পরে থাকে n ইজ ইকুয়াল টু 3, 4, 5 এভাবে হবে। তো এনটা হচ্ছে এটা, এনটা হচ্ছে অ্যাকচুয়ালি কক্ষপথ, কোন কক্ষপথে থাকবে পরবর্তীকালে দেখবো আমরা। এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তোমরা পড়েছিলে যে n ইজ ইকুয়াল টু 1 হলে কি হয়, কে কক্ষ, n ইজ ইকুয়াল টু 2 হলে এল কক্ষ, পরে এম কক্ষ, এন কক্ষ এভাবে আসবে। তো ইলেকট্রন সব ব্যাসার্ধের কক্ষপথে থাকবে না, যাদের কৌণিক ভরবেগ mvrটা হবে nh বাই টু পাই এর পূর্ণ গুণিতক, এবং যদি আমরা ফর্মুলায় সেটিকে কনভার্ট করি তো mvr সমান nh বাই টু পাই। এটি হচ্ছে বোরের প্রথম অ্যাজাম্পশন বা স্বীকার্য। এটি আমরা এখনই প্রমাণ করব যে mvr সমান nh বাই টু পাই কী করে হলো। দেখো প্রমাণটা খুব সহজ। দেখো আমরা কি জানি, আমরা জানি ই সমান এইচ নিউ, ই সমান এইচ নিউ, এটি জানি। নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, এখনই দেখালাম। তো ই সমান এইচ সি বাই ল্যামডা, এটা একটা সমীকরণ। এবং আমরা আইনস্টাইনের সমীকরণ থেকে জানি, আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন আইনস্টাইনের সমীকরণ থেকে আমরা জানি, কি জানি, ই সমান এম সি স্কোয়ার, ই সমান এম সি স্কোয়ার, ই সমান এম সি স্কোয়ার, যেখানে এম হচ্ছে ভর, সি হচ্ছে আলোর বেগ। তো এটা 2 নম্বর সমীকরণ। তো বাম দিকগুলো তো এনার্জি, তাহলে ডান দিকগুলো নিশ্চয়ই সমান হবে, বাঁ দিকগুলো সাথে ডান দিকগুলো সমান হবে। তো 1 ও 2 তুলনা করে কি পাই, তুলনা করার পদ্ধতিতে আমরা সমাধান করব। এইচ ইন্টু সি বাই ল্যামডা সমান এম সি স্কোয়ার। দেখো একটা সি ক্যান্সেল হবে, তোমার কি পড়ে থাকছে, এম সি সমান এইচ বাই ল্যামডা, এম সি সমান এইচ বাই ল্যামডা। এটা আমরা পেলাম। এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেট করে নেবো। ল্যামডা সমান কত আসছে, ল্যামডা সমান আসছে, দেখো ল্যামডা সমান আসছে আমাদের এইচ বাই এম সি। তো আমাদের এই ইকুয়েশনটা থাকলো একটা। আমি ওপরটাকে মুছছি, ওপরটাকে আমি আউট করছি। এবং দেখো আগের দিন বলেছিলাম যে একটি ওয়েভ, যেটা ওয়েভ ছিল, এই যে পাশাপাশি দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে এদের যে অ্যাঙ্গেলটা হয় সেটি একটি বৃত্তের অ্যাঙ্গেলের সাথে সমান হয়, 360 ডিগ্রি হয়। এটা ভাগ করে দেখিয়েছিলাম, এটি একটি 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এবং এই একটি 90 ডিগ্রি। তো টোটাল 90 90 180, এবং 180 180 360 ডিগ্রি হয়। তো ল্যামডা সমান কি হচ্ছিল, ল্যামডা সমান হচ্ছিল 2 পাই এর সাথে সমান, ল্যামডা 2 পাই এর সাথে সমান। এবং আমি যদি এন ল্যামডা বলি, এন হচ্ছে যে ব্যাসার্ধের কক্ষপথে থাকবে, তাহলে নিশ্চয়ই এর সাথে 8টা গুণ হবে, যে ব্যাসার্ধের কক্ষপথে থাকবে সেই ব্যাসার্ধের কক্ষপথ, অর্থাৎ 2 পাই আর, এল ল্যামডা সমান 2 পাই আর। এটা 2 পাই আর সমান কি, বৃত্তের পরিধি, আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই আর। তো দেখো এখান থেকেও আমি ল্যামডাটা বের করে নেবো। এখান থেকে ল্যামডা বের করলে কত আসবে, 2 পাই আর সমান 2 পাই আর বাই এন। আমার এই দুটো সমীকরণ, এটা 2 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 ও 2, এটা 1। এবার 1 আর 2 আমি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করে নেব। সমাধান করলে কি পাই, বাম পক্ষগুলো সমান, তাহলে ডান পক্ষগুলো সমান হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এইচ বাই এম সি সমান, এইচ বাই এম সি সমান 2 পাই আর বাই এন, এইচ বাই এম সি সমান 2 পাই আর বাই এন। তাহলে এখান থেকে আমাদের একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। দেখো এনকে আমি উপরে তুলছি, এনকে উপরে তুললে এন এইচ হলো, 2 পাইকে আমি নিচে নামাচ্ছি। এনকে উপরে তুললে আমার কি হবে, এন এইচ, এবং 2 পাইকে আমি নিচে নামাচ্ছি, তাহলে এন এইচ বাই 2 পাই, এবং এই এম সিটাকে উপরে তুলে দিচ্ছি।
দেখো আমরা এটা পেলাম NH/2π সমান mcr, এবং এই সিটা কি, সিটা তো অ্যাকচুয়ালি বেগ। আমরা সি লিখেছিলাম কেন? কারণ কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ আলোর বেগের সাথে সমান হয়, সেই জন্য আমরা সি লিখেছিলাম। তো সিটা তো অ্যাকচুয়ালি বেগ, তো সি এর বদলে আমরা ভি লিখতে পারি। তাহলে এখান থেকে mvr সমান বলা যায়, সি এর বদলে ভি লিখছি, সি এর বদলে ভি, mvr সমান NH/2π। দেখো যেটি বোর বলেছিলেন সেটি প্রমাণ হলো, mvr সমান NH/2π, তাই না? অর্থাৎ বোরের ফার্স্ট অ্যাজাম্পশন যেটা, সেটি প্রমাণ হলো। তো নেক্সট যেটি, সেটি হচ্ছে বোর আরও কি বললেন। বোর বললেন যে ইলেকট্রন, রাদারফোর্ড যেটা বলেছিলেন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে, তো বোরের মডেল অনুযায়ী ইলেকট্রন যে কোনো নির্দিষ্ট কক্ষে ধরার সময় কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। অর্থাৎ এই যদি নিউক্লিয়াস হয়, ইলেকট্রন এখানে আছে, ইলেকট্রন এখানে আছে, অর্থাৎ এই কক্ষের যখন ইলেকট্রন ঘুরবে, এই কক্ষের অ্যারাউন্ডে যখন ইলেকট্রন ঘুরবে, তখন তার কোনো শক্তি শোষণ বা বর্জন হবে না, বা এই কক্ষের অ্যারাউন্ডে যখন ঘুরবে তখন তার কোনো শক্তি শোষণ বা বর্জন হবে না। ইলেকট্রন যে কোনো যখন নির্দিষ্ট কক্ষপথে থাকবে তখন তার শক্তি শোষণও হবে না, শক্তি বর্জনও হবে না, শক্তি স্থির থাকে, এবং এই কক্ষপথগুলিকে স্থায়ী কক্ষপথ বা স্টেশনারি অরবিট বলা হয়। স্থায়ী কক্ষপথ বা স্টেশনারি অরবিট, স্থায়ী কক্ষপথ বা স্টেশনারি অরবিট। এবং তিনি আরও বললেন এটি n=1 প্রথম কক্ষপথ, এটি n=2, অর্থাৎ এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর। যদি এনার্জি বলি তাহলে এটা E1, এটা E2। তিনি বললেন এই উচ্চ শক্তি স্তর থেকে, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন এনার্জি গ্রহণ করবে, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন এনার্জি আমাকে দিতে হবে, এনার্জি দিতে হবে। এবং ঠিক উল্টোভাবে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে তখন এনার্জি বর্জন করবে। ঠিক আছে, ঠিক উল্টোটা, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন এনার্জি বর্জন করবে, এবং যখন নিম্ন থেকে উচ্চতে যাবে তখন এনার্জি গ্রহণ করবে। তো যদি উচ্চ শক্তি স্তরে এনার্জি E2 হয় এবং উচ্চ শক্তি স্তরের উচ্চ শক্তি স্তরে এনার্জি যদি E1 হয় এবং E2 হয়, বা যা খুশি E1ও হতে পারে, এবং নিম্ন শক্তি স্তরে এনার্জি যদি E1 হয়, তাহলে এই দুটো এনার্জির পার্থক্য হয় E2 - E1, এবং সেটি hν এর সাথে সমান হয়। E2 - E1 সমান hν, এটা এর সাথে সমান হয়। ঠিক আছে, তো এটাও একটি অ্যাজাম্পশন। এবং এর পরের যে অ্যাজাম্পশনটি দিলেন, আরেকটি অ্যাজাম্পশন বললেন যে এই ঘোরার সময় ইলেকট্রনের মোট শক্তি একটি নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের মোট যান্ত্রিক শক্তি মানে কি, পোটেনশিয়াল এনার্জি প্লাস, আমি শক্তি পড়াবো পরের ভিডিওতে বা তারপরের ভিডিওতে আমি পড়াবো, তখন দেখবে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তো বলছে ঘোরার সময় মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এদের যোগফলটা সর্বদা ধ্রুবক থাকে। এটিও একটি অ্যাজাম্পশন। এবং সবচেয়ে শেষ যেটা ভাইটাল, সেটি হচ্ছে এই উচ্চ শক্তি স্তর থেকে নিউক্লিয়াস, এটা n=2 বা E2 বলতে পারি, E2, এবং এটি n=1, অর্থাৎ এটা প্রিন্সিপাল কক্ষপথ 2, এটা প্রিন্সিপাল কক্ষপথ 1, এবং এর এনার্জি E2, এর এনার্জি E1। যখন এই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসছে তখন দেখা যাচ্ছে দু প্রকার আমি আলোক রশ্মি পাচ্ছি। একটি হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি এবং একটি হচ্ছে অদৃশ্যমান আলোক রশ্মি।
এবং এটিকে যখন আমি প্রিজমে দেখছি, প্রিজমে এই আলোর রশ্মিটা যখন আমি ফেলছি, তখন দেখা যাচ্ছে আমি স্পেকট্রাম পাচ্ছি বা বর্ণালী পাচ্ছি। বর্ণালীও আমি পড়াবো পরবর্তীকালে, দু একটি ভিডিও পরেই হয়তো পড়াবো। তো আমরা দু ধরনের আলোক রশ্মি পাচ্ছি, একটি হচ্ছে দৃশ্যমান এবং আরেকটি হচ্ছে অদৃশ্যমান। অদৃশ্যমান দৃশ্যমান এবং অদৃশ্যমান দু ধরনের আলোক রশ্মি পাচ্ছি, এবং একে যখন আমরা ফেলছি তখন দেখছি আমরা বর্ণালী পাচ্ছি। এই বর্ণালী আমরা হাইড্রোজেন বর্ণালী পড়ব, তখন দেখব যে হাইড্রোজেনের দৃশ্যমান এবং অদৃশ্যমান দুই ধরনের বর্ণালী পাওয়া যায়, এবং এই দৃশ্যমান ও অদৃশ্যমান বর্ণালীকে পরীক্ষা করার জন্য বিজ্ঞানী 6 জন বিজ্ঞানী এসেছিলেন পরপর, লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড এবং হামফ্রিস, এই 6 জন বিজ্ঞানী, এবং তাদের সমীকরণ আমরা দেখব। এর মধ্যে একমাত্র বামার সিরিজ যেটা, সেটি দৃশ্যমানকে ব্যাখ্যা দেয়, বাকিগুলো সবাই অদৃশ্যমানকে ব্যাখ্যা দেয়। তো সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব, পরের ভিডিও বা তারপরের ভিডিওতে দেখব। পরের ভিডিওতে আমরা যেটি করব সেটি হচ্ছে, পরের ভিডিওতে আমরা এই বোর সম্পর্কিত বোরের রেডিয়াস মানে একটি পরমাণুর ব্যাসার্ধ এবং বেগ, এই দুটি নির্ণয় করব আগে। যদি ভিডিও খুব বেশি লেন্থি না হয়ে যায় তাহলে আমরা এনার্জিটাও নির্ণয় করব। অর্থাৎ আমাদের এরপর এই 3টে কাজ থাকলো, এই 3টে আমাদের কাজ করতে হবে। এখান থেকে একটি পরমাণুর ব্যাসার্ধ, তার বেগ এবং তার শক্তি, এই 3টে নির্ণয় করতে হবে, তারপর আমরা বর্ণালীতে যাব। তো আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। আমি খুব শীঘ্রই ক্লাস 9-এর ভিডিও আমি আপলোড করব। তো ক্লাস 9-এ তোমরা যারা আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই অবধি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।